মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। अमेंडमेंट बिल हमारे लिए कितना खतरनाक है। ওয়াকফ সংশোধনী বিলের বিরুদ্ধে রাজ্য জুড়ে ইতিমধ্যেই আন্দোলন শুরু হয়ে গেছে। আন্দোলনকে আরও সংগঠিত করতে জেলায় জেলায় গ্রামগঞ্জে আন্দোলনকে সরিয়ে দিতে আজকে নিউ টাউন লাগোয়া একটি হোটেলে মুসলিমদের ধর্ম পালনের উপরে একটা বড় আঘাত আনতেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে অবৈধ প্রক্রিয়ায় পার্লামেন্টে পাশ করিয়ে না, মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে একত্রিত হয়ে আমরা দলবদ্ধভাবে দীর্ঘমেয়াদী আন্দোলন যদি আমরা করতে পারি, তাহলে এই সরকারকে আমরা কিষাণ বিলের মতো এদেরকে আমরা ঘুটনে নিয়ে আসতে পারবো, এদেরকে আমরা নত করতে পারবো। ক্ষমতার বলে যে কাজ করে যাচ্ছে ইতিহাস থেকে কখনো ক্ষমা করবে না। বিভিন্ন মুসলিম নেতৃত্বদের উপস্থিতিতে একটি বৈঠক হয়ে গেল। বৈঠক পরে তারা সাংবাদিক বৈঠকের মাধ্যমে জানাচ্ছেন তারা ওয়াকফ আইনের বিরুদ্ধে বড়সড় আন্দোলন করতে চলেছে। মুসলিম পার্সোনাল ল বোর্ডের ছত্রছায়া থেকে মুসলিম পার্সোনাল ল বোর্ডের নির্দেশ অনুযায়ী তারা আন্দোলন করবে। জেলায় ছড়িয়ে যাবে, গ্রামগঞ্জে ছড়িয়ে যাবে এবং রাজ্যে বড় একটি তারা সমাবেশ ডাকতে চলেছে। ইতিমধ্যেই মুসলিম পার্সোনাল ল বোর্ডের নেতৃত্বে এই আন্দোলন কিন্তু হবে, সেটাই মেনে চলবে। যে সমস্ত আজকে মুসলিম নেতৃত্বরা এখানে উপস্থিত ছিলেন, মাওলানা কামরুজ্জামান থেকে শুরু করে সৈয়দ সাজ্জাদ হোসেন থেকে শুরু করে আরও বিভিন্ন মুসলিম নেতৃত্ব তারা এখানে উপস্থিত ছিলেন। তারা কি বলছেন একে একে আপনাদের শোনাবো এবং পরবর্তীতে তারা আন্দোলন কিভাবে এগিয়ে নিয়ে যাবে সেটাও দেখুন। মুসলিমদের উপকারের জন্যে নয়, বরং মুসলমানদের ধর্মীয় স্বাধীনতা কেড়ে নেওয়ার জন্যে, মুসলিমদের ধর্ম পালনের উপরে একটা বড় আঘাত আনতেই ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিলকে অবৈধ প্রক্রিয়ায় পার্লামেন্টে পাশ করিয়ে মোদি সরকার আইন তৈরি করেছে। আমরা সমগ্র ভারতবর্ষের মুসলমানরা এই বিলকে সম্পূর্ণভাবে প্রত্যাখ্যান করছি। এই আইনকে প্রত্যাহার করার জন্যে আমরা কেন্দ্রের সরকারের কাছে দাবি জানাচ্ছি। আমাদের সর্বোচ্চ সংগঠন অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড এবং বিভিন্ন ধর্মনিরপেক্ষ রাজনৈতিক দলের নেতারাও তারা সিদ্ধান্ত নিয়েছেন যে তারা সুপ্রিম কোর্টে যাবেন। মুসলমানদের বিরুদ্ধে এই যে অবৈধ আইন তৈরি করা হয়েছে, কালা কানুন তৈরি করা হয়েছে ওয়াকফ নিয়ে, এর বিরুদ্ধে মহামান্য ন্যায়ালয়ে যাবেন। যারা সর্বোচ্চ আদালতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন বা যাচ্ছেন এমন রাজনৈতিক দল থেকে শুরু করে অরাজনৈতিক ব্যক্তিত্ব এবং অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড, আমরা সকলকেই এই উদ্যোগকে সাধুবাদ জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি এবং আমরা মানসিকভাবে তাদের এই উদ্যোগের পাশে থাকার জন্য ঘোষণা করছি। গতকাল অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ড একটি নির্দেশিকা জারি করে বলেছেন যে দেশ জুড়ে একই ছন্দে আন্দোলন চালিয়ে যেতে হবে। সেই আন্দোলন হবে শান্তিপূর্ণ। সেই আন্দোলনের অঙ্গ হিসাবে থাকবে যে বিভিন্ন জেলা শাসকের মাধ্যমে মাননীয় রাষ্ট্রপতি এবং ভারত সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর কাছে এই আইনের বিরুদ্ধে স্মারকলিপি পাঠাতে হবে। আমরা সেই কর্মসূচি যাতে পশ্চিমবাংলাতেও পালিত হয়, পশ্চিমবাংলার বিভিন্ন মুসলিম সংগঠনের নেতৃবৃন্দ আজকে সিদ্ধান্ত নিয়েছেন যে সব সংগঠনের কাছে আমরা আবেদন রাখব এবং বিভিন্ন জেলায় বিভিন্ন মহকুমায় এই আইন প্রত্যাহার করার দাবি জানিয়ে মহকুমা শাসক এবং জেলা শাসকদের কাছে স্মারকলিপি দেওয়া হবে। রাষ্ট্রপতি এবং কেন্দ্র সরকারের স্বরাষ্ট্রমন্ত্রীর উপলক্ষ করে আমাদের দেশের প্রধানমন্ত্রী তিনি তার ক্ষমতার অপব্যবহার করে মুসলিম সমাজের অধিকার কেড়ে নিতে চাইতে শুধু তাই নয়, আমি ভারতবর্ষের সব ধর্মের, সব বর্ণের, সব ভাষা, সব মতের মানুষের কাছে আহ্বান জানাবো আজকে সমস্যা শুধু মুসলমানদের নয়, এই সমস্যা ভারতবর্ষের সংবিধানকে বিকৃতি করে দেওয়া, এই সমস্যা ভারতবর্ষের সংবিধানকে শেষ করে দেওয়া। সংবিধান যদি শেষ হয়ে যায় ভারতবর্ষের কোনো মানুষই সুখে শান্তিতে থাকতে পারবে না। তাই আজকে যেমন লোকসভায় সংসদ ভবনে সংসদরা যারা এই বিল যাতে পাস না হয় তার জন্য রাত 2টো পর্যন্ত লড়াই করেছেন, সেখানে কিন্তু সব মুসলিম সংসদ ছিল না,
অমুসলিম সংসদ ছিল, তারা লড়াই করতে একটাই কারণে, দেশের সংবিধান শেষ হয়ে যাচ্ছে, দেশের ধর্মনিরপেক্ষতা শেষ হয়ে যাচ্ছে, গণতন্ত্র দুঃশ্বাস মিটে যাচ্ছে, ভারতবর্ষের মানুষ অধিকার নিয়ে বাঁচতে পারবে না। সেই লড়াই আজ সারা ভারতবর্ষ উত্তাল হয়ে উঠেছে। মোদিজি হয়তো তার সাময়িক ক্ষমতার বলে যে কাজ করে যাচ্ছেন, ইতিহাস তাকে কখনো ক্ষমা করবে না। আগামী দিনে আগামী প্রজন্মকে তাকে কৈফিয়ত দিতে হবে। কিন্তু বর্তমানে সারা ভারতবর্ষের অন্যান্য রাজ্যে এই ইস্যুতে যেভাবে আন্দোলন চলছে, আমাদের বাংলায় বিভিন্ন সংগঠন নেতৃত্বরা বিভিন্ন জেলায়, বিভিন্ন মহকুমায়, বিভিন্ন থানায় যে আন্দোলনের ঢেউ তুলেছেন, এগুলো অবশ্যই অব্যাহত রাখতে হবে। और बंगाल में ग्राम ग्राम तक, गांव गांव तक, घर घर तक ये बात पहुंचाई जाएगी कि ये वक्फ अमेंडमेंट बिल हमारे लिए कितना ख़तरनाक है। मैं 2-3 पॉइंट पे बात रखते हुए अपनी बात ख़त्म करूंगा। ये सबसे पहले जो भारत का संविधान ने हमें इख्तियार दिया है, राइट दिया है, आर्टिकल 14, आर्टिकल 25, आर्टिकल 26, जिसमें फ्रीडम ऑफ स्पीच है और रिलीजियस प्रैक्टिस का हमें अधिकार दिया गया है, रिलीजियस इंस्टीट्यूशन को रन करने का अधिकार दिया गया है, ये बिल उस अधिकार को हमसे छीनता है। क्योंकि हमारे यहाँ मुस्लिम कम्युनिटी के अंदर या हिंदू या गुरुद्वारा जो भी कम्युनिटी के लोग हैं, जिस कम्युनिटी के लोगों का जो संस्था है उसको रन करने का अधिकार भारत के संविधान ने उन्हीं को दिया है। সুসংগঠিতভাবে, সুসজ্জিতভাবে, নির্ভীকভাবে, সাহসিকতার সঙ্গে, সহমর্মিতার সাথে, সৌহার্দ্যের সাথে, ভালোবাসা দিয়ে আমরা অল ইন্ডিয়া মুসলিম পার্সোনাল ল বোর্ডের সঙ্গে একত্রিত হয়ে আমরা দলবদ্ধভাবে দীর্ঘমেয়াদী আন্দোলন যদি আমরা করতে পারি, তাহলে এই সরকারকে আমরা কিষাণ বিলের মতো এদেরকে আমরা ঘুটনে নিয়ে আসতে পারবো, এদেরকে আমরা নত করতে পারবো। বর্তমান যে সরকার আছে, এ সরকার হলো সবথেকে ভারতবর্ষের মধ্যে এর থেকে নোংরা সরকার এবং এর থেকে নাজুক সরকার। শক্তিশালী নয়, এটা হলো নাজুক সরকার, এ থাকতে পারে না। তাই আমি প্রত্যেক মানুষের কাছে বিশেষভাবে এক সম্প্রদায়ের কাছে বলবো যে সম্প্রদায় হলো আমাদের সাথে আসবে, আমরা জানি, নিশ্চিত বিশ্বাস, সেটা হলো শুভবুদ্ধি সম্পন্ন শিক্ষিত হিন্দু ভাইয়েরা, তারা আমাদের সঙ্গে আসতে চলেছে এবং আসবে। এই বিশ্বাস রেখে আগামী দিনে আন্দোলন আমরা জোরদার করব। কিন্তু ভারতবর্ষের হিন্দু ভাইরা কিন্তু আন্দোলন করেনি যে ওয়াকাফ বিল পাশ করানো হোক এবং এই সম্পত্তি সরকার দখল করুক। এত বড় বৃহৎ তারা ধর্মগুরু হওয়ার পরেও তাদের আন্দোলন কিন্তু হয়নি এ ব্যাপারে। কেন্দ্রীয় সরকার জোরপূর্বক এটা কিন্তু তাদের নিজস্ব গোলামির কারণে তারা পাশ করাচ্ছে। এটা আমাদের জন্যে, গণতন্ত্রের জন্য একটা বিপজ্জনক। তো নিঃসন্দেহে ভারতবর্ষের সমস্ত সম্প্রদায়ের মানুষ তারা ধর্মনিরপেক্ষ মতবাদকে এবং এই গণতন্ত্রকে অ্যাকসেপ্ট করে বলি আজকে ভারতবর্ষের ধর্মনিরপেক্ষ এই রাষ্ট্রটা সারা পৃথিবীর কাছে একটা আদর্শ, যে এখানে আমরা সব রকমের কালার ঐক্যবদ্ধভাবে বসবাস করি। কিন্তু এই বর্তমান সরকার আসার পর থেকে নিয়ে আজ আমাদের ভিতরে যে বিভাজনের রাজনীতি খেলার রং চাপাচ্ছে এবং যেভাবে বিভাজন তৈরি করছে, এটা আমাদের ভারতবাসী হিসাবে আমাদের জন্য এটা খুব দুর্ভাগ্যজনক। তারা বলেছিল প্রত্যেক মানুষের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা দেবে, বছরে 2 কোটি বেকারের চাকরি দেবে এবং কৃষকদেরকে এত সুবিধা দেবে কেউ আর আত্মহত্যা করবে না, কালো টাকা ফিরিয়ে আনবে, বিভিন্ন মিথ্যা প্রতিশ্রুতি ছিল। কিন্তু একটাও তারা সেই প্রতিশ্রুতি পূর্ণ করেনি। কৃষকের মৃত্যু হার সবথেকে বেড়ে গেছে মোদির জামানায়, চাকরি বাকরি এখন তো আর পাচ্ছেই না, সব থেকে বেকারের হার বেড়েছে। এই রকম পরিস্থিতিতে সে চিন্তা করছে ক্ষমতায় তো আমাকে থাকতে হবে, ক্ষমতায় থাকতে গেলে তার বিশ্বাস, বিজেপিরও বিশ্বাস, মোদিরও বিশ্বাস, মুসলিমদের বিরুদ্ধে আমি যত চক্রান্ত করব তত আমার ভোট ব্যাংক বাড়বে। তারই অঙ্গস্বরূপ সে একটা চিন্তা ভাবনা করলো যে মুসলমানদের আমাদের যে গোপন এজেন্ডা আছে, বিজেপি আরএসএসের যে গোপন এজেন্ডা, আজ থেকে 100 বছর আগের তৈরি যে আরএসএস তাদের যে গোপন কর্মসূচি আছে, মুসলমানদের দ্বিতীয় শ্রেণীর নাগরিক বানানো, সমস্ত সাংবিধানিক অধিকারকে হরণ করে নেওয়া, তারই অঙ্গস্বরূপ তারা চিন্তা করছে যে মুসলমানদের এখানকার জমি, মাদ্রাসা, মসজিদ, খানকা যেগুলো আছে সেগুলো যদি আমরা আমাদের কবজায় আনতে পারি, তাহলে আমরা আমাদের মতো করে আমাদের লোককে দিয়ে সেগুলো সুফল আমরা ভোগ করব। যেমন আদানি আম্বানির যে বাড়ি মহারাষ্ট্রে বোম্বাইতে 33 তলা বাড়ি, সেটা কিন্তু ওয়াকফ সম্পত্তির উপরে আছে। এই রকম বহু জায়গা তারা দখল করে রেখেছে। এখন যেহেতু আইনে বাধা আছে, পুরোপুরি তারা সারা জীবন দখল রাখতে পারবে না, ভারতবর্ষে একটা আইন আছে। এখন তারা নতুন বিল এনে সেটা আইনে পরিণত করে
তারা এখন চিন্তা করছে যে আমরা এটাকে পুরোপুরি আইনি মাধ্যমে এনে পুরোপুরি দখলটা আমরা কায়েম রাখব, যাতে করে মুসলমানরা ভবিষ্যতে এগুলো আর দখল করতে না পারে। আমরা আশঙ্কা করছি আমাদের কবরের জায়গাটাও থাকবে না, আমাদের মসজিদ থাকবে না, মাদ্রাসা থাকবে না। কিন্তু এই রকম আমরা দেখিনি জীবনে যে রাত 2টোর সময় বিল পাস হয়ে যাচ্ছে, আবার 3 দিনের মধ্যে রাষ্ট্রপতির সই হয়ে আইনে পরিণত হচ্ছে। কোনো ভালো উদ্দেশ্য থাকলে এত তাড়াতাড়ি করতো না তারা। কিন্তু সবথেকে আশার বিষয় সেটা আমরা লক্ষ্য করলাম যে পার্লামেন্টে যখন প্রতিবাদ হলো, অসংখ্য হিন্দু এমপি যারা ছিলেন তারা আমাদের পাশে দাঁড়িয়েছে।